হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর 11 নম্বর চ্যাপ্টার অর্থাৎ রাশিবিজ্ঞানের যে অধ্যায়টি আছে তার কোষে দেখি 11.1-এর 1 থেকে 7-এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা সমাধান করে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 1 নম্বর দাগের যে অঙ্কটা আছে। কি আছে? 1 নম্বর দাগে আছে পাড়ায় 40টা পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখেছি। দেখো এখানে 40টা পরিবারের শিশুর সংখ্যা দেওয়া আছে, একটা দুটো ছটা পাঁচটা এইভাবে লেখা আছে। এবার এখান থেকে আমাকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে সেখানে আমাকে বলে দিয়েছে যে শ্রেণীগুলি হবে 0 থেকে 2, 2 থেকে 4 এই রকম। তো আমরা আগে দেখে নেব এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কত। সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 6। তাহলে আমাদের শ্রেণীটা এরকম হবে 0 থেকে 2, 2 থেকে 4, তারপরে 4 থেকে 6 এবং 6 থেকে 8। এই যে 0 থেকে 2 এই শ্রেণীটার অর্থ হচ্ছে আমরা 2 এর আগে পর্যন্ত, মানে দুটো সন্তানের আগে, দুটো শিশুর আগে পর্যন্ত, অর্থাৎ 0টা শিশু এবং একটা শিশু, সেটা লিখবো আমরা এই ঘরের মধ্যে। 2 থেকে 4 মানে 4-এর থেকে কম কিন্তু 2-এর থেকে বেশি, অর্থাৎ 2 এবং 3 দুটো শিশু এবং 3টে শিশুটা আমরা এই ঘরে লিখব। তারপরে 4 থেকে 6 এর মানে হচ্ছে 4টে এবং 5টা শিশুর সংখ্যাটা আমরা এই ঘরে লিখব। আর লাস্টে আছে 6 থেকে 8, অর্থাৎ এই ঘরে আমরা 6টা এবং 7টা শিশুর সংখ্যা লিখব। তো ট্যালি মার্কের আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে, দেখো এখানে যেগুলো আছে আমরা পরপর দেখব। প্রথমে দেখো 1 আছে, 1 তাহলে একটা শিশু আমাদের কোন ঘরে হবে? এ দেখো 0 থেকে 2 এর মধ্যে একটা শিশু, তাহলে এইখানে আমরা একটা দাগ দেব, ঠিক আছে। তারপরে 2 আছে, 2 কোন ঘরে থাকবে? 2 থেকে 4 এই ঘরে থাকবে, তাহলে এই ঘরে আমরা একটা দাগ দেব। তারপর আছে 6 কোন ঘরে থাকবে? 6 থাকবে এই ঘরে, তাহলে এই ঘরে আমরা একটা দাগ দেব। তারপর আছে 5 কোন ঘরে হবে? 5 হচ্ছে এই ঘরে হবে, তাহলে এই ঘরে আমরা একটা দাগ দেবো, ঠিক আছে। তারপর আছে 1 কোন ঘরে? 1 হচ্ছে প্রথম ঘরে, এই ঘরে আমরা একটা দাগ দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রথম 5টা হয়ে গেল। এবার আমরা এই প্রথম 5টা হয়ে গেল, আমি কেটে দিলাম, নাহলে মনে থাকবে না। তারপরে পরের 5টা থেকে এবার দেখব কি আছে। 5 কোন ঘরে হবে? 5 হচ্ছে এই ঘরের মধ্যে, তাহলে এইখানে আমরা একটা দাগ দিলাম। তারপরে কি আছে? 1 কোন ঘরে থাকবে? 1 হচ্ছে প্রথম ঘরে থাকবে, এই ঘরে আমরা একটা দাগ দিলাম। তারপরে কি আছে? 3 কোন ঘরে? এই ঘরে, 3 এই ঘরে আমরা একটা দাগ দিলাম। তারপরে আছে 2ও হচ্ছে আমাদের এই ঘরে, এই ঘরে আমরা একটা দাগ দিলাম। তারপরে যে 6 কোন ঘরে? 6 হচ্ছে এই ঘরে, একটা দাগ দিলাম। তারপরে কি 6 এই এই 5টা হয়ে গেল, ঠিক আছে। আমাদের মোট 10টা হয়ে গেল, মানে এই 5টাও আমাদের হয়ে গেল, এই 5টা আমি কেটে দিলাম। আর চলে যাচ্ছি পরের 2 কোন ঘরে থাকবে? 2 এই ঘরে থাকবে, একটা দাগ দিলাম। তারপর 3 আছে, 3ও হচ্ছে এই ঘরে থাকবে। দেখো ট্যালি মার্কের নিয়ম হচ্ছে আমরা 4টে দাগ এরকম দেবো, কিন্তু 5 নম্বর দাগটা কেমন দেবো? এরকম দেবো, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর দাগ, তাহলে এই ঘরে, ঠিক আছে। এবার দেখো 4 কোন ঘরে আছে? 4 আমাদের এই ঘরে আছে, তাহলে আমরা এই ঘরে একটা দাগ দেবো, ঠিক আছে। তারপর আছে 2 কোন ঘরে থাকবে? 2 এই ঘরে থাকবে, পাশে আমরা আবার দাগ দেবো। তারপরে 0 কোন ঘরে থাকবে? 0 হচ্ছে এই ঘরে থাকবে, দাগ দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের 15টা নাম্বার লেখা হয়ে গেল। এবার দেখো দুটো 4 আছে, 4 কোন ঘরে থাকবে? 4 এই ঘরে থাকবে, এই একটা দাগ দিলাম। আর একটা দাগ আমরা কিভাবে দেবো? এইভাবে দেবো, হয়ে গেল। তারপর হচ্ছে 3 কোন ঘরে? 3 হচ্ছে এই ঘরে, এখানে একটা দাগ দেবো। তারপরে দুটো 2 আছে, দুটো 2 কোন ঘরে থাকবে? এই ঘরেই হবে, এই ঘরে আমরা দুটো 2 দাগ দিলাম। তারপরে তার মানে আমাদের 20টা হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। তারপর দুটো 0 কোন ঘরে আছে? এই ঘরে, তাহলে একটার জন্য আমরা দাগ দিলাম এরকম, আর একটা 0-র জন্য এরকম, হয়েছে। তারপরে দেখো দুটো 0-র পরে 1 আছে, তো 1 আমাদের কোন ঘরে? এই ঘরে। তারপরে আছে দুটো 2 কোন ঘরে হবে? দুটো 2 হচ্ছে এই ঘরে হবে, তাহলে একটা 2 আমরা এইভাবে দাগ দিলাম, আর একটা 2 আমরা এখানে দাগ দিলাম, ঠিক আছে, দুটো 2। তারপরে আমাদের 25টা হয়ে গেল।
তারপর দেখো 4, 4 কোন ঘরে থাকবে? 4 হচ্ছে এই ঘরে থাকবে, একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 3, 3 কোন ঘরে থাকবে? এই ঘরে থাকবে, একটা দাগ দিলাম। তারপর আছে 2, 2 কোন ঘরে থাকবে? 2 হচ্ছে এই ঘরে থাকবে, দাগ দিলাম। তারপরে 1, 1 কোন ঘরে? 1 হচ্ছে এই ঘরে, দাগ দিলাম। তারপরে 0, 0ও হচ্ছে এই ঘরে থাকবে, দাগ দিলাম। ঠিক আছে, তার মানে আমাদের এই কটা হয়ে গেল। নেক্সট আছে কি 5, 5 কোন ঘরে থাকবে? 5 হচ্ছে এই ঘরে থাকবে, দাগ দিলাম। তারপরে 1, 1 আবার কি প্রথম ঘরে, তাহলে এটা আমরা এইভাবে দাগ দেবো। তারপর হচ্ছে 2, 2 হচ্ছে এই ঘরে, দাগ দিলাম। তারপর 4, 4 কোন ঘরে? 4 হচ্ছে এই ঘরে, দাগ দিলাম। তারপর 3, 3 কোন ঘরে? 3 হচ্ছে এই ঘরে, তাহলে আমরা আমরা এইভাবে দাগ দেবো। হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল, 3 পর্যন্ত। তারপরে 4, 4 কোন ঘরে থাকবে? 4 হচ্ছে এই ঘরে থাকবে, দাগ দিলাম। তারপর হচ্ছে 1, 1 কোন ঘরে? 1 হচ্ছে প্রথম ঘরে। তারপরে হচ্ছে 6, 6 কোন ঘরে? লাস্টের ঘরে, 6। তারপরে আছে দেখো দুটো 2, দুটো 2 কোন ঘরে থাকবে? দুটো 2 হচ্ছে এই ঘরে থাকবে। হয়ে গেল। দেখো তার ট্যালি মার্ক কীভাবে করতে হয় তোমরা বুঝে গেলে। এইটা হলো আমাদের ট্যালি মার্ক, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দাগগুলো দেবো। আমাদের টোটাল নাম্বারটা হয়ে গেল। তাহলে আমরা এবার পরিসংখ্যান বিভাজন ছকটা তাহলে আমরা কিভাবে করব দেখো। প্রথমে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তরগুলো বলে দিয়েছিল 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। ট্যালি মার্ক আমরা এখানে কিভাবে করব সেটা দেখালাম, সেটা আমরা এইভাবে লিখবো। দেখো প্রথমটা হয়েছিল 5টা 5টা 10টার একটা 11টা, তাহলে আমরা তাকে এইভাবে লিখলাম। তারপরে 17টা হয়েছিল, এইভাবে আমরা লিখলাম। তারপরে এটাকে লিখলাম এখানে, আর লাস্টে 6 থেকে 8 এটা আমরা 3টে হয়েছে এখানে লিখলাম। তাহলে শ্রেণী পরিসংখ্যা এইখানে আমরা গুনে দেখব কতগুলো ছিল। 11টা ছিল তাই 11 লিখলাম, এখানে 17টা তাই 17 লিখলাম, এখানে 9টা তাই এখানে 9 লিখলাম, এখানে 3টে তাই এখানে 3 লিখলাম। এবার প্রশ্নে দেখো আমাকে বলেছে শ্রেণীসীমা, শ্রেণীসীমাটা আমাকে এখানে লিখতে হবে। শ্রেণীসীমা, তো শ্রেণীসীমা কি? শ্রেণীসীমা দেখো এখানে 0 থেকে 2 আছে, তার দুটো শ্রেণীসীমা, একটা হচ্ছে নিম্ন শ্রেণীসীমা, একটা হচ্ছে উচ্চ শ্রেণীসীমা। এই যে 0 থেকে 2, তার যেটা সবথেকে কম সেটা হচ্ছে নিম্ন, আর 2টা হচ্ছে উচ্চ, তাহলে 0 হবে এখানে, 2টা হবে এখানে। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটা কি? শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এই যে শ্রেণী অন্তর, এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে নিম্ন আর উচ্চ শ্রেণীসীমানার মধ্যে যে পার্থক্য 0 থেকে 2, এর পার্থক্য কত? 2, তাহলে এখানে লিখলাম 2। ঠিক আছে, এইভাবে আমরা এই ঘরের তাহলে নিম্ন শ্রেণীসীমানা কত হবে? 2, আর উচ্চ শ্রেণীসীমানা হচ্ছে 4, এদের পার্থক্য কত? 2। এখানেও দেখো নিম্নটা হচ্ছে 4, উচ্চটা হচ্ছে 6, পার্থক্য কত? 2, এখানে লিখলাম। নিম্নটা হচ্ছে 6, উচ্চটা হচ্ছে 8, এখানে আমরা পার্থক্যটা 2 লিখলাম। এইটা আমাদের পরিসংখ্যা বিভাজন ছক হয়ে গেল। এবার প্রশ্ন চেয়েছে কি, তাহলে আমরা নিচে এইটা আর এখন রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমাদের এখন রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা নিজেদের ছকের মাধ্যমে দেখালাম, এটা আমরা কিভাবে করতে হয় সেটা প্রথমে আমরা বোঝালাম। তো আমরা চলে যাচ্ছি, এবার কি বলেছে, এই পরিসংখ্যা ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণী সীমা বলতে কি বুঝি। তাহলে 1 নম্বর কি বলেছে? 1 নম্বরটা শ্রেণী অন্তর। শ্রেণী অন্তরটা কি? বিস্তৃত প্রসার আছে এরকম চলের মানগুলো শ্রেণী বা বিভাগে ভাগ করা হয়েছে, মানে কতগুলো শ্রেণী বা বিভাগে ভাগ করা হয়েছে, এরকম প্রত্যেকটা শ্রেণীকে বলা হবে কি? শ্রেণী অন্তর। অর্থাৎ এক্ষেত্রে এ দেখো 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা শ্রেণীকে বলা হবে শ্রেণী অন্তর। অর্থাৎ 0 থেকে 2 একটা শ্রেণী অন্তর, 2 থেকে 4, 4 থেকে 6 এবং 6 থেকে 8, এগুলো সব হচ্ছে শ্রেণী অন্তর। তারপরেরটা 2 নম্বর প্রশ্ন কি বলেছে? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যটা কি? কোন শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে শ্রেণী সীমানা কোনটা? 0 থেকে 2, তাহলে এদের অন্তর্গত হচ্ছে 2। এটাও দেখো 2 থেকে 4 এর অন্তর্গত 2, 4 থেকে 6 এর অন্তরও 2, 6 থেকে 8 এর অন্তরও 2, তাহলে এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 2। তারপরে শ্রেণী পরিসংখ্যা, কোন শ্রেণীর অন্তর্গত মানগুলোর সংখ্যাকে, মানে এই যে ধরো 0 থেকে 2 এর মধ্যে 0 আর 1 কতবার ছিল? 11 বার ছিল, তাহলে এই 11টা হচ্ছে তোমার শ্রেণী পরিসংখ্যা। ঠিক আছে, এই ক্ষেত্রে 17 হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা, 9 হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা, আর 3 হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা। তারপরে কি ছিল? শ্রেণী সীমা, কোন শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে ওই শ্রেণীর সীমা বলা হয়। যেমন এই শ্রেণীর প্রান্তস্থ মান কি? 0 আর 2, এ দুটোকে এর সীমা বলা হবে, 0 এবং 2। একটা হচ্ছে নিম্ন সীমা হচ্ছে 2, 0, আর উচ্চ সীমা হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে সীমা কি?
2 থেকে 4, তার নিম্নটা হচ্ছে 2 আর উচ্চটা হচ্ছে 4। ঠিক আছে, এইভাবে আমরা শ্রেণীসীমাগুলো পেয়ে যাব। তারপরটা আবার 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে, সেখান থেকে আমাকে কি করতে হবে, এই যে বলা আছে 1 থেকে 10, 11 থেকে 20, এইভাবে আমাদের শ্রেণীগুলো করতে হবে। তাহলে আমরা শ্রেণী কি করলাম, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, আর হচ্ছে মোট কত, মোট আমাদের 40টা। এবার শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা মানে 1 থেকে 10-এর মধ্যে এখানে কতগুলো সংখ্যা আছে সেটা আমরা গুনে গুনে দেখব। 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা গুনে দেখছি। দেখো 1 থেকে 10-এর মধ্যে যদি আমরা দেখি তাহলে কি কি আছে আমরা একটুখানি দেখি। দেখো 1 আছে, দেখো 3 আছে, ঠিক আছে, 1 3 দুটো হলো। তারপরে 1 থেকে দেখো 2 আছে, 4 আছে, 4টে হলো। দেখো একটা 5টা হলো, ঠিক আছে, দেখো একটা 6টা হলো, ঠিক আছে। তাহলে দাঁড়াও 1 মিনিট, এটা বোধহয় প্রশ্নটা আমার দেখতে ভুল হয়েছে। আমরা একটুখানি অঙ্কটা দেখে নেবো, অঙ্কটা কি আছে। অঙ্কটা বোধহয় লিখতে আমাদের ভুল হয়েছে, অঙ্কটা একটু দেখে নিই কি আছে। দেখো এইখানে যেটা আছে, আমাকে প্রশ্ন বলেছিল যে এখানে কতগুলো আমার 1 থেকে 10-এর মধ্যে আছে, আমরা একটু দেখে নিই, তারপরে আমরা ওখানে লিখবো। 1 থেকে 10-এর মধ্যে দেখো কি আছে। 1 থেকে 10-এর মধ্যে এই লাইনে একটা আছে, এই লাইনে একটা আছে, দুটো দুটো এখানে আর নেই, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, 5টা, আর লাস্টে একটা 6টা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 6টা আছে, ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে কটা আছে, 6টা আছে। তাহলে এইখানে আমরা কি করলাম, 6 লিখলাম, ঠিক আছে। এখানে বোধহয় সংখ্যাগুলো লেখা ভুল হয়েছে, তোমরা বই থেকে একটুখানি সংখ্যাগুলো দেখে নিও, ঠিক আছে। তারপরে 11 থেকে 20-র মধ্যে সংখ্যা কতগুলো আছে। 11 থেকে 20 যদি আমরা দেখি, একই রকম ভাবে আমরা এখান থেকে দেখবো 11 থেকে 20, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত। এখান থেকে যদি দেখি তাহলে কি আছে, 11 দেখো এই একটা আছে 11, তারপর 15, দুটো হলো, 3টে হলো, 4টে হলো, 4টে হলো, তারপরে হচ্ছে 5টা হলো, 6টা হলো, 6টা হলো, তারপরে 7টা, 8টা। 11 থেকে 20-র মধ্যে কটা আছে, 8টা। এখানে আমরা 8 লিখলাম, হয়েছে। তারপরে 21 থেকে 30, 21 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা একটু দেখে নিই। 21 থেকে 30-এর মধ্যে কি আছে, 21 থেকে 30, এ দেখো একটা, দুটো, দুটো, 3টে, 3টে, 21 থেকে 30, 3টে, তারপরে 4টে, 5টা, 6টা, 7টা, 7টা, 8টা, 9টা, 10টা, 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 11টা। 21 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে তাহলে, 11টা। তাই এখানে আমরা 11 লিখলাম। ঠিক একই রকম এইভাবে গুনে গুনে আমরা 31 থেকে 40-এর মধ্যে কতগুলো আছে, 7টা। 41 থেকে 50-এর মধ্যে থাকবে 8টা। এইভাবে আমরা গুনলাম। তাহলে এই ক্ষেত্রে আবার শ্রেণীসীমা কি হবে, দেখো এখানে 1 আর 10 আছে, তাহলে শ্রেণীসীমার নিম্নটা হবে 1, উচ্চটা হবে 10। এখানে 11 আর 20 আছে, তার নিম্ন 11, উচ্চটা হবে 20। ঠিক আছে, আমরা এটা এই লাইনটা এইভাবে লিখে ফেললাম। তো শ্রেণীসীমানা দেখো এক্ষেত্রে যেহেতু 1 থেকে 10 আছে, তারপরে দেখো আবার 11, মানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ করার জন্য, গ্যাপ কত আছে, 1 আছে, তাহলে 1-এর অর্ধেক কত, 0.5। আমরা কি করব, প্রত্যেকটা শ্রেণীকে 0.5 করে আমরা দুদিকে বাড়িয়ে দেবো। তাহলে 1-এর আগে যদি আমরা 0.5 বাড়িয়ে দিই, কমিয়ে দিই, তাহলে হয়ে যাবে 0.5, আর 10-এর পরে যদি বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে কি 10.5। তাহলে শ্রেণীসীমানাটা হবে কি 0.5, আর উচ্চটা হবে কি 10.5। ঠিক একই রকম পরের ঘরে হবে কি 10.5, আর 20টাকে যদি বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে কি 20.5। আবার 21টাকে যদি 5 কমিয়ে দিই 0.5, তাহলে হয়ে যাবে 20.5, এটা হবে 30.5। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীসীমানাগুলো পেয়ে যাব। শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক মানে এই যে শ্রেণীটা, এই শ্রেণীর মধ্যের নাম্বারটা কত, কি করে আমরা বের করব, কিচ্ছু না, এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। 11 যোগ 1 কত হলো, এই 10 যোগ 1 11, 11কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5.5, হয়ে গেল। এটা 20 আর 11 31, 31কে 2 দিয়ে ভাগ করলে 15.5। এইভাবে আমরা প্রত্যেকটা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। প্রত্যেকটা শ্রেণীকে আমরা কি করব, যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা শ্রেণী মধ্যমানগুলো পেয়ে যাব। ঠিক আছে। এবার শ্রেণী দৈর্ঘ্য, তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত,
শ্রেণী দৈর্ঘ্য 1 থেকে 10 আছে, মানে 10টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 করে এরকম কতগুলো সংখ্যা আছে? 10। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? 10। প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10। ঠিক আছে। পরিসংখ্যার ঘনত্ব, পরিসংখ্যার ঘনত্ব মানে কি? ওই পরিসংখ্যার, ওই ঘরের যে পরিসংখ্যা তাকে আমরা মোট, এই যে এই ঘরের যে পরিসংখ্যাটা তাকে আমরা কি করব? শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তা 6কে যদি 10 দিয়ে ভাগ করি 0.6 হবে, 8কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 0.8 হবে, 11কে 10 দিয়ে ভাগ করলে 1.1 হবে, 0.7কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 0.7 হবে, তারপরে 8কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 0.8 হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3 নম্বর অঙ্কে একটা নাম্বার দেওয়া আছে 40টা। তো সেখান থেকে আমাদেরকে করতে বলেছে কি? পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, এবং সেখান থেকে আবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রসারটা কত আমরা একটু দেখে নিই। সব থেকে ছোট নাম্বার এখানে দেখছি, সব থেকে ছোট নাম্বার কি আছে? সব থেকে ছোট নাম্বার দেখা যাচ্ছে যে এখানে দেখো 30 আছে, এই যে 30, এবং সব থেকে বড় নাম্বার কত আছে? 110। তাহলে এর প্রসারটা হচ্ছে 110 মাইনাস 30 হয়ে যাচ্ছে 80। তাহলে একে যদি আমরা 8টা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ঘর হবে 10। আমরা শ্রেণীগুলোকে এইভাবে নেব, 10 10 করে নেব। তাহলে প্রত্যেকটা শ্রেণী আমরা কি করে নেব? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 80 থেকে 90, আর 90 থেকে 100, 100 থেকে 110। এইভাবে আমরা শ্রেণীগুলো যদি ভাগ করে নিই তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। তাহলে শ্রেণী নিলাম, শ্রেণীটা আমরা লিখলাম 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইভাবে লিখলাম। তাহলে এবার 30 থেকে 40, অর্থাৎ 30 থেকে 40-এর আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কতবার আছে সেটা আমরা একটু গুনে গুনে এখানে লিখব। তো 30 থেকে 40-এর মধ্যে দেখি কি কি আছে। এই একটা 35 আছে, 30 আছে, দুটো হলো, আর কি আছে? 30 আছে, আর 30 আছে। মোট দেখো যে 4টে দাগ দিলাম এই 4টে যাচ্ছে। তাহলে আমরা এখানে ট্যালি মার্কে 4টে দাগ দিলাম। তা শ্রেণী পরিসংখ্যাও তাহলে 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা হচ্ছে করে ফেললাম। পরেরটা কি আছে? 40 থেকে 50-এর মধ্যে দেখবো আমরা কতগুলো সংখ্যা আছে। 40 থেকে 50 এগুলো আমরা একটু গোল করি। 40 থেকে 50-এর মধ্যে একটা হলো, তারপরে আর দেখি 40 থেকে 50-এর মধ্যে দুটো, তিনটে, চারটে, এই একটা, 5, এটা 4, এটা এই যে 40, এখানে এটা 4 আর এখানে 0 আছে 40, তাহলে এটা হবে। তাহলে হয়ে গেল 5টা। আর কি আছে? এই একটা, 6টা। তাহলে আমরা পেয়ে গেলাম 6টা সংখ্যা। তাহলে আমরা এখানে কি করব? 5, ও ট্যালি মার্কে আমরা জানি 5টা কিভাবে দাগ দেবো। 4টে দাগ দিয়ে কেটে দিলাম, 5 হয়ে গেল, আর একটা দাগ, 6টা। তাহলে এখানে লিখলাম 6। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীতে 50 থেকে 60-এর মধ্যে কটা আছে দেখব। তাহলে 50 থেকে 60-এর মধ্যে আমরা একটু অন্য কালি দিয়ে দেখি। 50 থেকে 60-এর মধ্যে ধরো এই একটা 55, একটা গেল, তারপরে আছে হচ্ছে দুটো গেল, তারপরে তিনটে গেল, তিনটে সংখ্যা হলো, আর নেই। তাহলে আমাদের এখানে লিখলাম 3টে দাগ দিলাম, তো এখানে 3 লিখলাম। ঠিক আছে, 50 থেকে 60 হয়ে গেল। এবার হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে দেখবো কটা আছে। একই রকমভাবে 60 থেকে 70-এ যদি দেখি, দেখো এখানে নেই একটাও, এখান থেকে নেই। 60 থেকে 70-এ যদি দেখি আমরা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 60 থেকে 70-এর মধ্যে এই তো 4টে সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব? 4টে দাগ দেবো। এই দেখো 4টে দাগ দিয়েছি 60 থেকে 70-এ, আর এখানে 4 লিখেছি। ঠিক একইভাবে 70 থেকে 80 এইভাবে আমরা গুনে গুনে আমরা এখানে বসাবো। গুনে গুনে আমরা ট্যালি মার্কে বসাবো। বসানোর পরে আমরা কি করব? সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমাকে প্রশ্নে বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। দেখো কি করে করব। দেখো এখানে কি আছে? 4 আছে, 4 লিখলাম। এবার এই 4-এর সাথে কি করব? এই 6 যোগ করব। 4 আর 6 কত? 10, এখানে লিখলাম। 10 আর 3 13, এখানে লিখলাম। 13 আর 4 কত? 17, এখানে লিখবো 17। 17 আর 8 কত? 25, এখানে লিখবো 25। আর তারপরে কত আছে? 7 হলো 32। 32 আর 3 কত? 35। 35 আর 3 কত? 38। 38 আর 2 কত? 40। এখানে আমরা কি করলাম? যোগ করে করে লিখলাম। এটাই আমাদের ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তার এর কথাটার মানে হচ্ছে, এই যে 40 আছে না, 40-এর কম, ক্ষুদ্রতর সূচক মানে 40-এর কম। 40-এর কম কতগুলো সংখ্যা আছে? এই 4টে আছে, তাই এখানে লিখলাম 4। 50-এর কম কতগুলো আছে? 30 থেকে 40-এর মধ্যে আছে 4টে।
40 থেকে 50-এর মধ্যে আছে 6টা, তাহলে 50-এর কম কত? এই 4 আর 6 দুটোই তো 50-এর কম, তাই লিখলাম 4 আর 6 কত হলো 10। ঠিক আছে, তাই এখানে আমরা লিখলাম 10। আবার এটা দেখো, এটা যদি করি তখন হবে 60-এর কম। 60-এর কম মানে কি? 40-এর কম যারা আছে তারাও হবে, 50-এর কম যারা আছে তারাও হবে, আবার 60-এর কম যারা আছে তারাও হবে, মানে এই তিনটে ঘরেই যোগ করে লিখলাম কত? 13। ঠিক একই রকম 60 থেকে 70 মানে 70-এর কম কি কি আছে সেগুলো লিখব। তার মানে কি, এই আগের প্রত্যেকটা ঘরগুলোর সাথে আমার এই 60 থেকে 70 এটাও যোগ হবে, তাই আমরা এইভাবে যোগ করে এখানে লিখেছি। এইটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আমাকে অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে, তাকে আমরা কি করব, প্রথমে কি করব, একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে আমাদের কাজ কি? এখানেও তাই, সব থেকে ছোট নাম্বার এখানে খুঁজে বের করব। দেখব যে 52 আছে সব থেকে ছোট সংখ্যা, এবং সব থেকে বড় কি আছে? 130 আছে। তাহলে 52 থেকে 130 অর্থাৎ আমরা কি করব, 50 হচ্ছে নেব প্রথম ঘরটা। তাহলে শ্রেণীগুলো কেমন ভাবে ভাগ করব? শ্রেণীগুলো হবে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এইভাবে আমরা 120 থেকে 130 এতগুলো আমরা শ্রেণী তৈরি করব। তো শ্রেণীগুলো আমরা ফার্স্টে লিখে নিলাম, দিয়ে আগের মতোই 50 থেকে 60-এর মধ্যে এখানে কি কি সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে সেটা আমরা এখানে গুনবো, গুনে আমরা এখানে ততগুলো দাগ দেব, এবং এখানে সেই সংখ্যাটা লিখব কতগুলো আছে। 60 থেকে 70 মানে 60-এর বেশি কিন্তু 70-এর কম, এরকম কতগুলো সংখ্যা আছে সেটা আমরা এখান থেকে গুনে এখানে লিখব, যে 6 বার আছে তাই আমরা এখানে 6 লিখলাম। ঠিক একইভাবে এটা প্রত্যেকটা ঘর আমরা কমপ্লিট করব। তো এইভাবে আমরা গুনে গুনে যদি করি তাহলে আমরা পেয়ে যাব কি, এই পুরো ছকটা আমরা পেয়ে যাব। তো এটা আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কি বলেছে, যে হসপিটালে 300 জন রোগীর বয়স নিচের ছকে দেওয়া আছে। এই যে ছকটা আছে তাতে 300 জন রোগীর সংখ্যা দেওয়া আছে। বলেছে কি, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার একটা তালিকা তৈরি করতে। বৃহত্তর সূচক অর্থাৎ তাতে আমরা কি করব, এরকম ভাবে দুটো ঘর করব। একটা হচ্ছে শ্রেণী সীমানা বা হচ্ছে বছর বা বয়স, আর একটা কি, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এখানে আমরা দেখব যে এর মধ্যে সব থেকে বড় কথা 70। দেখো 10 থেকে 20 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমরা প্রথমে লিখলাম 70 অথবা 70-এর বেশি বছর বয়স। এরকম কি রোগী আছে এখানে? না, কারণ এরা তো 10 থেকে 20 বছরের মধ্যে 80 জন আছে, 20 থেকে 30-এর মধ্যে 40 জন আছে, 60 থেকে 70-এর মধ্যে 20, কিন্তু 70-এর বেশি নেই। তাই 70-এর বেশি এরকম সংখ্যা কত? 0। পরে কি করলাম, 60-এর বেশি। ঠিক আছে, 60 বা 60-এর বেশি। তা 60 বা 60-এর বেশি, যেহেতু 70-এর বেশি কেউ নেই, তা 60 বা 60-এর বেশি মানে 60 থেকে 70-এর মধ্যে যে কজন আছে সেটাই হচ্ছে 60-এর বেশি। তাহলে 20 জন, এখানে লিখলাম আমরা 20। তারপরে কি, 50 বা 50-এর বেশি। তাহলে 50-এর বেশি মানে কি, 50 থেকে 60-এর মধ্যে যে রোগীগুলো আছে তাদের বয়সও 50-এর বেশি, আবার 60 থেকে 70-এর মধ্যে যে রোগীগুলো আছে তাদের বয়সও তো 50-এর বেশি। তাহলে 50-এর বেশি বলতে গেলে আর কিছুই না, এই 40 আর 20 এই দুটো যোগ হবে, তাই 20 আর 40 যোগ করে হয়ে গেল 60। তাহলে এখানে লিখলাম 60। তারপরেরটা কি, 40-এর বেশি। তো 40-এর বেশি কি করব, 40-এর বেশি মানে এই 40-এর বেশি মানে 40 থেকে 50-এর মধ্যে যারা আছে তাদের সংখ্যা তো লিখবই। আবার 50 থেকে 50-এর বেশি যারা ছিল, 50-এর বেশি কত হয়েছিল? 60। তারাও তো আমাদের 40-এর বেশি। তাহলে 40 থেকে 50-এর মধ্যে আছে 70, আর 50-এর বেশি আছে 60 জন। তাহলে 70 আর 60 কি করব, যোগ করব। 60 আর 70 যোগ করলে হলো 130। পরের ঘরে কি, 30-এর বেশি। 30-এর বেশি মানে কি, এই 30 থেকে 40-এর মধ্যে আছে 50 জন, আর আমরা জানি 40-এর বেশি হচ্ছে 130 জন। তাহলে 130 আর 50 যোগ করলে হয়ে যাচ্ছে 180। পরেরটা কি, 20-এর বেশি। 20-এর বেশি মানে 20 থেকে 30-এর মধ্যে আছে 40, আর আমরা জানি 30-এর থেকে বেশি ছিল কজন? 180 জন। তাহলে 180-এর সাথে 40 যোগ করব, 220। ঠিক একই রকম 10-এর বেশি, এটা কি হবে, 10-এর বেশি কি হবে, 10 থেকে 20-এর মধ্যে আছে 80 জন, আর আমরা জানি 20-এর বেশি কতজন পেয়েছি, 20-এর বেশি পেয়েছি 220 জন। তাহলে 80 আর 220 যোগ করব, হয়ে যাবে 360। এটাই আমাদের পরিসংখ্যা বিভাজন ছক, অর্থাৎ বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক এটা। ঠিক আছে, হয়ে গেল। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে একটা বিভাজন ছক দেওয়া আছে, যেটা ক্রমযৌগিক পরিসংখ্যার ছক দেওয়া আছে, অর্থাৎ 10-এর কম দেওয়া আছে কি, 17 ছাত্রছাত্রীর সংখ্যা। 20-এর কম পেয়েছে কি, 22 জন। 30-এর কম হচ্ছে 29 জন। 40-এর কম হচ্ছে 37 জন। এইভাবে আমাদের দেওয়া আছে। এখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। 10-এর কম অর্থাৎ আমরা লিখলাম কি, 0 থেকে 10। ঠিক আছে, তা 10-এর কম পেয়েছে মানেই তো তারা 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে। এরকম কজন আছে?
17 জন, তাই এখানে লিখলাম 17। তারপর একটা আমরা কি করব, 10 থেকে 20 লিখব। 10 থেকে 20, এবার দেখো 10-এর কম পেয়েছে 17 জন, কিন্তু 20-র কম পেয়েছে 22 জন। অর্থাৎ তাহলে 10 থেকে 20-র মধ্যে পেয়েছে কজন? ধরো আমি তোমাকে বললাম যে এই দেখো একটা দাগ দিলাম, তাতে যদি আমি বলি এখানে ধরো 10 নাম্বার 10 বলছি, এখানে ধরো 20 বলছি, বলছি কি 20-র কম পেয়েছে হচ্ছে 22 জন, এইখানে আছে 22 জন। আবার 10-এর কম পেয়েছে কজন? 17 জন। তাহলে এই 10 থেকে 20-র মধ্যে আছে কজন? টোটালটা তো 22 জন, তার মধ্যে 10-এর কম হচ্ছে 17 জন, তাহলে 10 থেকে 20-র মধ্যে কজন থাকবে? 5 জন থাকবে, মানে 22 থেকে 17 বাদ দেবো। 10 থেকে 20-র মধ্যে কি হবে? 22 থেকে 17 বাদ দিলে 5 জন। ঠিক আছে, ঠিক একই রকম আমরা 20 থেকে 30 যখন করব, দেখো 30-এর কম বলেছে 29 জন, আবার 20-র কম তো আছে 22 জন, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত? 29 থেকে 22 বাদ যাবে, তাই 29 থেকে 22 বাদ দিলে হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, ঠিক একই রকম আমরা 30 থেকে 40 করলে কি করব? 37 থেকে 29 বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে 8। তারপরে কি 40 থেকে 50 করলে কি করব? 50 থেকে 37 বাদ দেবো, হয়ে যাবে 13। তারপরে 50 থেকে 60 করলে কি করব? 60 থেকে 50 বাদ দেবো, হয়ে যাবে কি? 10। ঠিক আছে, এইটাই আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে একটা ক্রমযৌগিক বিভাজন ছক, যেটা বৃহত্তর সূচক দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে হবে? পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। এখানে বলা আছে 60-এর বেশি হচ্ছে 0 জন, মানে কেউ নেই। 50-এর বেশি আছে 16 জন, তার মানেই 50 থেকে 60-এর মধ্যেই আছে কি? 16 জন। 40-এর বেশি আছে 40 জন। ঠিক আছে, এইভাবে আমরা করব। তো কি আছে দেখি, এটাকে আমরা শ্রেণী কি করব? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে লিখে নিলাম। এবার দেখো 0 থেকে 10, দেখো 0-র বেশি 100 জন, কিন্তু 10-এর বেশি হচ্ছে 92 জন, তাহলে 0 থেকে 10-এর মধ্যে কতজন হবে? 100 থেকে 92 বাদ দেবো, 8 হয়ে গেল। তারপরে দেখো 10 থেকে 20, তার মানে 10-এর বেশি, ঠিক আছে 10-এর বেশি বলছি 92 জন, আবার 20-র বেশি পেয়েছে হচ্ছে 87 জন, তা 10 থেকে 20-র মধ্যে কত থাকবে? 92 থেকে 87 বাদ দেবো, তো 92 থেকে 87 বাদ দিলে হয়ে যাচ্ছে কি? 5। পরেরটা দেখো 20-র বেশি হচ্ছে 87, আবার 30-এর বেশি হচ্ছে 75, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত হবে? 87 থেকে 75 বাদ দেবো, 87 থেকে 75 বাদ দিলে হচ্ছে 12। ঠিক আছে, এইভাবে আমরা 30 থেকে 40-এর মধ্যে কজন হবে? 30 থেকে 40-এর মধ্যে যখন করব, তখন 75 থেকে দেখো 40 বাদ দেবো, এইভাবে আমরা বিয়োগ করে করে করব, হয়ে গেল 35। 40 থেকে 50 যখন হবে, তখন কি করব? এই 40 থেকে কি করব? 16 বাদ দেবো, 40 থেকে 16 বাদ দিলে হয়ে যাচ্ছে 24। ঠিক আছে, আর লাস্টে কি আছে? 50 থেকে 60 জন, 50 থেকে 60 জনের মধ্যে কতজন হবে? 16 জন থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা 16 থেকে 0 বাদ দেবো, হয়ে যাচ্ছে কি? 16। ঠিক আছে, এইটা আমাদের 7 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা এই ছকটা একটু ভালো করে টুকে নিও। ঠিক আছে,